সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বর্বর ইহুদিবাদী সেনাদের রক্তে ভিজেছে গাজা উপত্যকা। দখলদারদের ভিত নাড়িয়ে দেওয়া বেশ কিছু হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলি সেনা অবস্থানের তালিকায় যুক্ত হয়েছে নতুন কয়েকটি সামরিক ঘাঁটি। দিন যত যাচ্ছে লেবানিজ যোদ্ধাদের হামলার তীব্রতাও বাড়ছে। হামলায় প্রাণ গেছে আরও কয়েকজন ইসরায়েলির। সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আঘাত হেনে ইয়েমেনের হুথিরা বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের লড়াই আরও তীব্রতা নিয়ে চলতে থাকবে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে লড়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়ার স্বীকারোক্তি অনুযায়ী নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে সোমবার ৫ সেনা নিহত হন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে। ফিলিস্তিনি যোদ্ধারা বলছেন, নিহত সেনাদের আসল সংখ্যা অনেক বেশি। হামাসের আল কাসাম ব্রিগেডস মঙ্গলবার জাবালিয়া অপারেশনের দায় স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা আল কাসাসিবের একটি বাড়িতে উচ্চ শক্তিসম্পন্ন এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটালে সেখানে ১০ ইহুদিবাদী সেনার সবাই নিহত এবং আহত হন। আল কাসাম আরও একটি জটিল অভিযানের বর্ণনা দিয়ে বলেছে, মঙ্গলবার ওই এলাকায় তারা ২টি অ্যান্টি-পার্সোনাল চার্জের মাধ্যমে ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর আঘাত হানলে সেনাদের অনেকে নিহত এবং আহত হন। সেখানে তাদের স্নাইপাররা এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন। আল কাসাসিবের একটি বাড়িতে আশ্রয় নেওয়া আরেকটি পদাতিক বাহিনীর ওপর অ্যান্টি-পার্সোনাল শেল নিক্ষেপ করেন তারা। তাছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে অবস্থান করা ৭ সেনার একটি পদাতিক বাহিনীর ওপর টিভিজি অ্যান্টি ফোর্টিফিকেশন শেল নিক্ষেপ করেন কাসামের যোদ্ধারা। এরপর মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেডের মাধ্যমে তাদের সঙ্গে শূন্য দূরত্ব থেকে যুদ্ধ চলে। এতে ৭ সেনার সবাই নিহত হন। কাসামের যোদ্ধারা এদিন উত্তর গাজার তাল আল জাতার এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক এবং ট্যান্ডেম চার্জের মাধ্যমে একটি মিলিটারি D9 বুলডোজারেও আঘাত হানেন। হামাসের সামরিক শাখার মিলিটারি মিডিয়া মঙ্গলবার একটি ফুটেজ প্রকাশ করে। সেখানে জাবালিয়া ক্যাম্পে অনুপ্রবেশের সময় কয়েকটি ইসরায়েলি সামরিক যানে আঘাতের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কাসামের ৩ যোদ্ধা দখলদারদের গাড়িগুলোতে আঘাত হানছেন। একজন যোদ্ধা ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে বলছেন, আমরা জাবালিয়া ক্যাম্পকে তোমাদের জন্য নরক বানিয়ে দেব। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস মঙ্গলবার জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে আল আজরামা স্ট্রিটে ট্যান্টেন রকেটের মাধ্যমে ইসরায়েলের একটি মিলিটারি D9 বুলডোজারে আঘাত হানেন। মার্টার ওমর আল কাসেম ফোর্সের সঙ্গে যৌথভাবে তাদের যোদ্ধারা নিজারিম অক্ষের আল রাশিদ সাইটে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর বিপুল পরিমাণ মর্টার শেলও নিক্ষেপ করেন। এর আগে ইসরায়েলি মিডিয়া খবর দেয়, জাবালিয়া ক্যাম্পের পূর্বে তাদের এক বাহিনী আকস্মিক হামলার শিকার হয়েছে। এরপর হতাহত সেনাদের উদ্ধারে সেখানে কয়েকটি হেলিকপ্টার অবতরণ করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মঙ্গলবার নিশ্চিত করেন, উত্তর গাজার জাবালিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের কফির ব্রিগেডের স্যামসন ব্যাটালিয়নের ৪ সেনা নিহত হন। বেইত লাহিয়ার একটি বাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে এসব সেনা নিহত হন বলে জানায় ইসরায়েলি সংবাদপত্র মারিভ। গাজায় ইসরায়েল উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে জানিয়ে ইসরায়েলের এক রিজার্ভ জেনারেল দক্ষিণ ফ্রন্টে যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান জেনারেল গিওরা এইল্যান্ড মঙ্গলবার বলেছেন, ইসরায়েলের স্বার্থে গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। ইসরায়েলি চ্যানেল 12-এ এইল্যান্ড বলেন, শুধু গত মাসে গাজায় ২৪ সেনা নিহত হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই যুবক, যাদের বয়স ২০ বছরেরও কম, এবং তাদের অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন। জেনারেল গিওরা এইল্যান্ড বলেন, বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ইসরায়েলের হাজার হাজার পরিবার অপরিসীম দুর্ভোগের মধ্যে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটা স্পষ্ট যে যুদ্ধের সমাপ্তি সহ একটি সমন্বিত চুক্তির মাধ্যমে কেবল হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে। এখানে বন্দী মুক্তির অন্য প্রক্রিয়ার কথা বলা বন্দীদের পরিবারের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলের সেনা অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঝড় তুলেছেন হিজবুল্লাহর যোদ্ধারা। মঙ্গলবার তারা প্রথমবারের মতো হাইফার উত্তরে ইয়োকনিয়াম ইলেদ ফ্যাক্টরিতে ওয়ান ওয়ে অ্যাসল্ট ড্রোনের ছাক দিয়ে আঘাত হানেন। সামরিক প্রযুক্তি উৎপাদনের এই কারখানার অবস্থান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে। এদিন উচ্চ শক্তিসম্পন্ন রকেট ব্যারেজের মাধ্যমে প্রথমবারের মতো আঘাত করা হয় সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি
হাহুত্রিম বেসে। তাছাড়া তেল আবিবের দক্ষিণে তেল নোফ বিমান ঘাঁটি, আক্কা শহরের উত্তরে শ্রাগ্রা বিমান ঘাঁটি, আল আবাদ মিলিটারি সাইট ও নেভে জিভের আর্টিলারি সাইটে রকেট ব্যারেজ দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার একটি হার্মিস 450 ড্রোন সহ 2টি ড্রোনকে প্রতিহত করে হিজবুল্লাহর এয়ার ডিফেন্স ইউনিট। এরপর 2টি ড্রোন পালিয়ে যায়। একই সঙ্গে এক ঝাঁক ওয়ানওয়ে ড্রোনের মাধ্যমে হামলা করা হয় নাহারিয়া শহরের পূর্বে 146তম ডিভিশনের একটি লজিস্টিক্যাল ঘাঁটি এবং হুনিন ব্যারাকের রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে। মিসগাফ আম এবং আল ইবাদ সাইটের মাঝখানে খিরবেত আল মানারার ইসরায়েলি সেনা গ্রুপিংয়েও রকেট ব্যারেজ দিয়ে আঘাত হানেন লেবানিজ যোদ্ধারা। মঙ্গলবার হিজবুল্লাহর রকেট ব্যারেজ যেসব বসতির সেনা অবস্থান আক্রান্ত হয়েছে তার মধ্যে রয়েছে কফর ব্লুম, কফর জুবাল, দিশন, সমেরা, জারিত, মালিকিয়া এবং মানারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার হিজবুল্লাহর হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় 2 সশস্ত্র ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতরা হলেন 52 বছর বয়সী জিফ বেলফার এবং 54 বছর বয়সী শিমন নাজম। দুজনেই নাহারিয়া শহরের বাসিন্দা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লেবাননে স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে দখলদার সেনারা দ্বিতীয় পর্বে প্রথমবারের চেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবেন। সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, গত সেপ্টেম্বরে দক্ষিণ লেবাননে ইসরায়েল তার স্থল অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত অন্তত 100 দখলদার সেনা নিহত এবং কয়েক হাজার সেনা আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার লেবাননে তাদের স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলি দৈনিক মারিফ জানিয়েছে হিজবুল্লাহর ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করার জন্য এই অভিযান চালানো হবে। ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই সংগঠন যুদ্ধে জড়িয়েছে এবং গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী আরব সাগর এবং লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে 2টি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে টানা ইঙ্গো মার্কিন বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর প্রথম হামলাটি চালানো হয়। এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান সারি। তিনি বলেন, অপর অভিযানে লোহিত সাগরে মোতায়েন 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে টার্গেট করা হয়। এই অভিযানেরও লক্ষ্য অর্জিত হয়েছে জানিয়ে জেনারেল সারি বলেন, 8 ঘণ্টা ধরে এসব অভিযান চলে। লোহিত সাগর অঞ্চলকে সামরিকীকরণের জন্য মার্কিন এবং ব্রিটিশ শত্রুদের দায়ী করে মুখপাত্র বলেন, এর ফলে এই অঞ্চলের স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। তিনি বলেন, যতদিন ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করে এই উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সামরিক অভিযান চলবে। এদিকে ইসরায়েলের কৌশলগত অবস্থানগুলোতে হামলা অব্যাহত রেখেছেন ইরাকি যোদ্ধারা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, বুধবার তারা উত্তর ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ অবস্থানে 2 দফা ড্রোন হামলা চালান। পশ্চিম এশিয়ায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া এবং তুরস্ক। মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠকে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। সিরিয়া বিষয়ক এই 22তম বৈঠকের চূড়ান্ত ঘোষণায় 3 দেশ গাজায় ইসরায়েলি গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তারও নিন্দা জানানো হয়। গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধ বন্ধ এবং বাধাহীনভাবে ত্রাণ কার্যক্রম চালানোর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানায় এই 3 দেশ। সিরিয়ায় ইসরায়েল মাঝে মধ্যে যে বিমান হামলা চালাচ্ছে তারও নিন্দা জানান তারা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ বলেছে, পশ্চিম তীর দখলের বিষয়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর বক্তব্য আপোসকারীদের জন্য আরেকটি চপেটাঘাত। তাদের বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রিয়াদে আরব এবং মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনের একই সময়ে পশ্চিম তীরকে
ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাই প্রমাণ করে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধ থামবে না। ইসলামিক জিহাদ আরও বলেছে, দখলদার মন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দখলদারদের সঙ্গে আপোসকারীরা ভুল করেছে। তারা দশকের পর দশক ধরে তাদের সঙ্গে সহযোগিতা করলেও কোনো অর্জন নেই। হামাস বলেছে, স্মোট্রিচের মন্তব্যে ইসরায়েলি শাসনের ঔপনিবেশিক অভিপ্রায় এবং ফিলিস্তিনিদের বৈধ অধিকার অস্বীকার করার বিষয়টি পরিষ্কার হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ এবং সব প্রতিরোধ সংগঠন দখলদারদের অশুভ পরিকল্পনা মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা আবার বলছি, সন্ত্রাসী স্মোট্রিচ এবং অন্য ইহুদিবাদী যুদ্ধাপরাধীদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে দেব না। ইসরায়েলের অর্থমন্ত্রী অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। একই সঙ্গে পশ্চিম তীরকে দখল করার পরিকল্পনা পেশ করেছেন। তিনি ঘোষণা করেন, আগামী 2025 সালে পশ্চিম তীরকে দখলে নিয়ে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এর আগেরবার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, সর্বোচ্চ চাপের প্রথম ভার্সনে ওয়াশিংটনের ব্যর্থতার প্রমাণ হচ্ছে। ওই চাপ প্রয়োগ শুরুর পর ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহুদূর এগিয়ে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ভার্সন শুরু হলে তাতেও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরাজয়ের দ্বিতীয় ভার্সনের মুখোমুখি হবে। তিনি এ ধরনের বিদ্বেষী নীতি গ্রহণ করার পরিবর্তে সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাতে সব পক্ষ লাভবান হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করবেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর আরাকচি তার এক্স পোস্টটি প্রকাশ করলেন। ট্রাম্প তার আগের শাসনামলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর প্রকাশ্যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ঘোষণা করেন। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 91 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় 63 এবং লেবাননে 28 জন নিহত হন। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 43,665 জন, যাদের 70% শিশু ও নারী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 3,287 জন নিহত এবং 14,222 জন আহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।